না এটা কি পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই অসাধারণ জলপ্রপাত দেখে নৌকাতে বোটিং করে আমরা চলে আসি আমাদের হোটেলের সুন্দর রেস্টুরেন্টে, যেখান থেকে সুবর্ণরেখা নদীকে স্পষ্টভাবে দেখা যায়। যেহেতু জল কম, তাই সুবর্ণরেখা নদীর মাঝখানে সেলফি ভিডিও তুলে আমরা চলে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আহা, কি সুন্দর পোশাক! আদিবাসী মাটির বাড়ি দেখতে হলে এখানে আসতেই হবে। সুন্দর এই মাটির বাড়ি দেখে আমরা চলে আসি রাতমোহনা জলপ্রপাতের সামনে, যেখানে উপচে পড়া মানুষের ভিড় এবং প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে পাহাড়ে চলে আসি শিব মন্দিরে। সেখান থেকে ধীরে ধীরে এই ড্যামটা সুন্দরভাবে ঘুরে দেখি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাত্র কলকাতা থেকে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে এবং দেখতে পারবে পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস বিজড়িত অনেক ঐতিহাসিক স্থান। হাওড়া থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বেই পৌঁছে গেলাম আমরা ঘাটশিলাতে। আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস, যেটি এখনও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা ধীরে ধীরে অগ্রসর হব এইবার আমাদের হোটেলের দিকে। আস্তে আস্তে যখন ইস্পাত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের উদ্দেশ্য ছিল আমাদের হোটেলে যাওয়া, যেটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। একদম সুবর্ণরেখা নদীকে স্পষ্টভাবে দেখা যায়। সুবর্ণভিলা এই কটেজে ঢুকতেই মনটা ভরে গেল। সামনে সুন্দর সব কটেজ রয়েছে এবং পরপর তা সাজানো আর সবুজ গাছপালায় একদম মোড়ানো। সামনে রয়েছে পার্কের অংশ, যেখানে ছোট ছেলেমেয়েরা অনেক সময় একসঙ্গে কাটাতে পারবে। তাই আমার ছেলে ও মেয়ে এসেই সঙ্গে সঙ্গে পার্কে দোলনা চড়তে ব্যস্ত হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা হোটেলের মধ্যে অবস্থিত এমন এক জায়গায় যেখান থেকে সুবর্ণরেখা নদীকে সব থেকে ভালোভাবে দেখা যায়। অর্থাৎ আপনিও আপনার পরিবার যখন এই রেস্টুরেন্টে খাবার গ্রহণ করতে আসবেন, তখন জানালা থেকেই আপনি সুবর্ণরেখা নদীর যে সুন্দর রূপ তা দেখতে পারবেন। এখন যেহেতু শীতকাল, তাই নদীর জল একেবারে কম, কিন্তু বর্ষাকাল হলে এই নদীর জল উপচে পুরো হোটেল সংলগ্ন এলাকা থেকেই প্রবাহিত হয়। আপনি হোটেলে বসে খাবার খান এবং সুন্দর এই নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন খাবার খেতে খেতে। ঘাটশিলায় যে উন্নত মানের হোটেল রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম, কারণ সুবর্ণরেখা নদীর গা ঘেঁষে এই রেস্টুরেন্ট এবং হোটেল গড়ে উঠেছে। কথায় আছে, ঘাটশিলার আবহাওয়া অত্যন্ত উপযোগী এবং শরীরের পক্ষে খুব ভালো। আর যদি সুবর্ণরেখা নদীর পাশে বসে খাবার খাওয়া যায়, তা তো এক আলাদা মাত্রা এনে দেয়। এবার আমরা ঘাটশিলার সবথেকে উল্লেখযোগ্য গিরিধারা জলপ্রপাত দেখতে বেরিয়ে পড়লাম। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাত দেখার কৌতূহল ছিল আমাদের কাছে অনেকখানি। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং সুন্দর একটা সরু সংকীর্ণ রাস্তার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই গিরিধারা জলপ্রপাতে। বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, তাই এই জলফোয়ারা অনেক কম, কিন্তু তাও প্রকৃতির মাঝখানে এই জলপ্রবাহ ও জলপ্রপাত দেখতে উপচে পড়া মানুষের ভিড় সর্বত্র লেগেই থাকে। তাই আপনারা যারা পিকনিক করতে চান কিংবা আবহাওয়া চেঞ্জ করে অন্যত্র ঘুরতে যেতে চান, তারা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসুন এই সুন্দর জলপ্রপাতের জায়গায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতটা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। চারপাশে সবুজ বন, পাথরের ফাঁক দিয়ে নেমে আসা ঠান্ডা জল এই জায়গায় দাঁড়িয়ে থাকা সকলের শহরের সব ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে যায়। বর্ষাকালে কিন্তু এখানে দাঁড়িয়ে আর ভিডিও করা যাবে না, কারণ জলপ্রবাহ এত জোরে পড়ে এবং এই নদীর জল এতখানি বেড়ে যায় যে অনেক দূর থেকেই ভিডিও তুলতে হয় কিংবা সেলফি তুলতে হয়। বর্তমানে এখন যেহেতু শীতকাল, তাই জলফোয়ারা অনেক কম এবং মানুষ অনেক সামনে গিয়ে ভিডিও তুলতে পারছে। এবার আমরা ধীরে ধীরে রওনা দেব লেকের উদ্দেশ্যে। চারিদিকে পাহাড় এবং
শান্ত জলরাশি আর নৌকার হালকা দোল যেন মনকে তৃপ্তি এনে দেয় এই জায়গায় আসলে। দূর থেকে এইগুলি দেখছিলাম। তারপর আমরা মাথাপিছু 100 টাকা করে টিকিট কেটে ধীরে ধীরে নিচের দিকে নামি এবং প্রত্যেকে লাইফ জ্যাকেট পরে নিয়ে আস্তে আস্তে আমাদের নৌকোতে আমরা উঠে যাই। এই নৌকোতে ঘোরার অভিজ্ঞতা সত্যি একটা অসাধারণ। বন্ধুরা, এই বুরুডি লেকের জলধারা একদম শান্ত, যেন আয়নার মতো স্থির। নৌকায় ওঠার পর যখন ধীরে ধীরে জল কাটতে কাটতে সামনে এগোচ্ছিলাম, মনে হচ্ছিল চারপাশের পাহাড়, আকাশ আর গাছপালা সব একসঙ্গে জলের মধ্যে নেমে এসেছে। নৌকার হালকা দোল, জলের উপর সূর্যের আলো পড়ে ঝিলমিল করা দৃশ্য আর চারিদিকের নিস্তব্ধতা, একটা অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। মাঝে মাঝে নৌকার পালে জল ছিটকে এসে হাতে পড়ছিল। সেই ঠান্ডা জল যেন শরীর আর মন দুটোকেই শান্ত করে দিচ্ছিল। এখানে কোনো তারা নেই, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর আমরা। আকাশের চাঁদ যেন উকি দিচ্ছে আর বলছে, তোমরা ফিরে যাও নিজেদের হোটেলের দিকে। তাই আমরা হোটেলে ফিরে রাত যাপন করে পরের দিনকে বেরিয়ে পড়লাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভ্রমণের জন্য। ঘাটশিলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটা শুধু ইটকাঠের একটা কাঠামো নয়, একটা বাংলা সাহিত্যের জীবন্ত ইতিহাস। বাংলা সাহিত্যের অমর সৃষ্টি পথের পাঁচালী যে উপন্যাস গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন, দুঃখ, আনন্দ আর সংগ্রামকে এত সহজ আর গভীরভাবে তুলে ধরেছে, তার জন্ম এই প্রকৃতির মাঝেই। এই বাড়িতে দাঁড়িয়ে মনে হয় চারপাশের পাহাড়, গাছপালা আর নির্জন পরিবেশই বিভূতিভূষণের লেখার প্রধান প্রেরণা ছিল। প্রকৃতি আর মানুষ, জীবন, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে লেখার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে অমর করে তুলেছে। তার পোশাক এখনও একদম নিখুঁতভাবে যেন মনে করিয়ে দেয় তার সহজ সাধারণ গ্রাম বাংলার সঙ্গে মিশে থাকা জীবন। আর শুটকোটটি মনে করিয়ে দেয় তার শিক্ষিত, চিন্তাশীল সাহিত্যিক সত্তাকে, যিনি কলমের জোরে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। শোনা যায় তিনি সাহিত্যের টানে লেখার সময় প্রায় চলে যেতেন গিরিধারা জলপ্রপাতের কাছে। ঝর্ণার কলকল শব্দ, পাহাড়ের নীরবতা আর প্রকৃতির গভীর শান্তি সব কিছুই তার লেখার প্রেরণা ছিল। আর সুবর্ণরেখা নদীর তীরেও তিনি অনেক সময় কাটাতেন। এরপর আমরা চলে আসি রাতমোহনা জলপ্রপাতের সামনে। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণা দেখার মতো। প্রকৃতির এই দৃশ্যটা চোখে পড়লে মনটা স্থির হয়ে যায়। রাতমোহনা জলপ্রপাতের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে নদী আর জলপ্রপাত একে অপরের সঙ্গে মিশেছে। যে ঋতুতেই আসা হোক না কেন, রাতমোহনার সৌন্দর্য কখনোই একঘেয়ে লাগে না। এত সুন্দর জায়গা এইটি। এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি ঘাটশিলার এক আদিবাসী গ্রামে, যেখানে বাড়িগুলো তৈরি মাটি আর খড় কাঠ দিয়ে, যেখানে কংক্রিটের দেওয়াল নেই, কিন্তু আছে উষ্ণতা আর সরলতা। মাটির বাড়ির গায়ে আঁকা রয়েছে লোকশিল্পের নকশা, আর উঠোনে ছড়িয়ে থাকে দৈনন্দিন জীবনের চিহ্ন। এখানে এসে বোঝা যায় কম থাকলেই যে জীবন ছোট হয় না। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচার যে শান্তি, তা শহরের ব্যস্ত জীবনে খুবই কম পাওয়া যায়। এই আদিবাসী গ্রাম পেরিয়ে ফুলডোংরির চড়াই উতরাই পথ ধরে সিদ্ধেশ্বরী ধামের দিকে ধীরে ধীরে অগ্রসর হই। চারিদিকে সবুজের আবহ এবং মাঝখান থেকে চড়াই উতরাই পথ দিয়ে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু ওপরে উঠলে মনটা শান্ত হয়ে যায়। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি প্রাচীন শিবলিঙ্গ, আজ যেখানে শিবের নিয়মিত পুজো হয়, কিন্তু এই স্থানটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বহু প্রাচীন কাহিনী ও বিশ্বাস। লোককথা অনুযায়ী শ্রীরাম যখন 14 বছরের বনবাসে গিয়েছিলেন, তখন তিনি এই অঞ্চল দিয়ে অতিক্রম করেছিলেন। রামের বংশধর বা রাম ভক্তরা এখানে এসে এই শিবলিঙ্গের পূজা করেছিলেন। তাই আমিও এইখানে এসে শিব ঠাকুরের দর্শন এবং পূজা দিয়ে যাই। রামায়ণ যুগের স্মৃতিবাহী বলে এই মন্দিরের ইতিহাস
আজও উজ্জ্বল, যা আরও রহস্যময়। লোকমুখে শোনা যায় এখানে একসময় নাকি তান্ত্রিক সাধনাও হতো। সেই সময়ে নরবলির মতন ভয়ঙ্কর প্রথাও প্রচলিত ছিল। এই পাহাড় তখন ছিল শক্তি সাধনার স্থান। আজ অবশ্য সেই সব অন্ধকার ইতিহাস অতীত। এখন এই জায়গাটি শান্ত, পবিত্র এবং ভক্তিতে ভরা এক শিবধাম। পাহাড়ের চারিদিকে রয়েছে অসংখ্য সবুজ গাছপালা, নিচে বিস্তৃত প্রকৃতি আর মাথার উপর খোলা আকাশ। এই পরিবেশে দাঁড়িয়ে থাকলে মনে হয় ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতি সব একসঙ্গে মিলেমিশে গেছে। সিদ্ধেশ্বরী শিব মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটা ঘাটশিলার সবচেয়ে রহস্যময় আর গভীর অনুভূতির জায়গাগুলির একটি। এই জায়গাতেই ঠিক নরবলি দেওয়া হতো বলে বিশ্বাস করা হয়। এবার আমি ক্যামেরা দিয়ে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, যা সুন্দরভাবে চারিদিকে বিচ্ছুরিত, তা আপনাদের সামনে তুলে ধরলাম। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চলে যাব গালুডি ব্যারেজ বা গালুডি ড্যামের দিকে। ঘাটশিলা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই ড্যামটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত। এখান থেকে সুবর্ণরেখা নদীতে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া হয়। বর্ষাকালে কিন্তু এখানে ভয়াবহ রূপের আকার দেখা দেয় জলপ্রবাহের। এখানে একটা বিষাক্ত সাপকেও আমরা দেখতে পেয়েছি। ধীরে ধীরে আমরা চলে আসলাম একদম ড্যামের নিচে। এখানে দেখলাম অনেক মানুষ আবার সেই ড্যামের জলে স্নান করছে এবং চারিদিক থেকে যেন একটা জলপ্রবাহর শব্দ পেলাম। দেখলাম একটা গেট এখনও খোলা। তাই ঘুরতে আসলে শেষ দিনে অবশ্যই এই ড্যামটাকে ঘুরে তারপর বাড়ি ফিরবেন। সবশেষে বলে রাখি, ঘাটশিলার জলবায়ু কিন্তু শরীরের পক্ষে খুবই আদর্শ। তাই যদি আপনি শর্ট টাইমে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা অতিক্রম করে এই সুন্দর ভ্রমণের জায়গাটা ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধীরে ধীরে আমরা ট্রেন ধরে চলে আসি আমাদের প্রিয় শহর রানাঘাটে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।